থানা থেকে নাকি টেস্ট করে বলছে যে বলৎকারের শিকার হয়েছে আমার ছেলে। দোষ সবার জন্য এক সমান। এটা মাদ্রাসা করুক, আপনি করেন, আমি করি। যে মাদ্রাসার শিক্ষক দ্বারা অ্যাবিউজের শিকারটা অনেকটাই কম। ইসলাম ধর্মের আদিকাল থেকেই কওমি মাদ্রাসা শিক্ষা ব্যতিক্রমী এবং অনন্য। এখানকার শিক্ষার্থীরা নীতি, নৈতিকতা, নিয়মানুবর্তিতা, সমাজ, রাষ্ট্র এবং ধর্মীয় শিক্ষায় একজন ধর্মপ্রাণ ও আদর্শবান মানুষ হয়ে ওঠে। শুরুটা ফজরের নামাজের মধ্য দিয়ে। দিনের এই যাত্রা চলে রুটিন মাফিক। থাকা, খাওয়া, গোসল, নামাজ সবই যার অংশ, অর্থাৎ ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা এই শিক্ষা কার্যক্রমের অন্যতম। তবে সময়ের সঙ্গে এই অঙ্গনের প্রভাব ছড়িয়েছে দেশ, সমাজ ও রাজনীতি তথা রাষ্ট্রেও। গত কয়েক বছর এই শিক্ষা ব্যবস্থা ঘিরে নানা ঝড়ঝঞ্ঝার পাশাপাশি অসংখ্য প্রশ্ন রয়েছে। তবে তারপরও নিজস্ব গতিতে এগিয়ে চলছে এই শিক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে আবাসন ভিত্তিক এই শিক্ষা কার্যক্রমে নতুন করে যোগ হয়েছে শিশু নির্যাতন এবং যৌন সহিংসতার খবর। যার কিছু সত্য, আর কিছু নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। থানা থেকে নাকি টেস্ট করে বলছে যে বলৎকারের শিকার হয়েছে আমার ছেলে। তো আমার ছেলে আমাকে কোনোদিন বলেনি। চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা টুকুয়ারা খাতুনের গল্পটাও তেমনি। অভাবের সংসারে সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন, ধর্মীয় শিক্ষায় আলোকিত করবেন, এই স্বপ্নে সন্তানকে পাঠিয়েছিলেন মাদ্রাসায়। মাদ্রাসার ছাত্ররা বলছে যে আমার ছেলে নাকি সেদিন অনেক আনন্দের সাথে দিন কাটিয়েছিল। চাঁপাই থেকে কয়েক শত কিলোমিটার দূরে রাজধানীর বনশ্রীর সি ব্লকের আলোকিত কোরআন হিফজ মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল আব্দুল্লাহ। কিন্তু এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানেই ঘটে যায় দুর্ঘটনা। আর আব্দুল্লাহ থাকতো হচ্ছে এই খাটে। যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আসরের পরেও সে যে এখানে একটা বল আছে দেখতেছেন, মানে ব্যাগ দিয়ে এই বলটা সে বানাইছে। আর ঘটনাটা যেখানে ঘটে সেটা হচ্ছে এই ওয়াশরুম। 19 মের সেই ঘটনা সম্পর্কে ধারণা দিচ্ছিলেন সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক আব্দুল্লাহ আল মামুন, যিনি ঘটনার পর অভিযুক্তের সাথেও কথা বলেন। তোমার নামে বিচার আসছে, তো তুমি এগুলা কি সত্যি না মিথ্যা? বলছে আমি খারাপ কথা তাদের কাছে বলছিলাম, সত্য স্বীকার করছি। খাট, বিছানা সবই আছে, নেই শুধু আব্দুল্লাহ। আব্দুল্লাহর মৃত্যুর পর আত্মহত্যা বলা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য। রামপুরা থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছেন। আমরা ভিকটিমের ফরেনসিক মেডিকেল ডক্টরের মাধ্যমে আমরা রেকটাল অ্যানাল সোয়াব কালেক্ট করি, যেটা আমরা ডিএনএ ল্যাবে পাঠিয়েছি সিআইডির। অনুরূপভাবে আসামিকে আমরা জেলখানা থেকে এনে আমরা আসামির ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছি। এখন ডিএনএ স্যাম্পল কালেক্ট করে আমরা প্রোফাইলিংয়ের জন্য পাঠিয়েছি। এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে একই মাদ্রাসার শিক্ষার্থী শিহাবকে গ্রেপ্তার করা হয়। ডিএনএ টেস্টের ফলাফল হাতে এলেই বলা যাবে ঘটনার সঙ্গে শিহাব জড়িত নাকি অন্য কেউ। তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম যে তথ্য দিয়েছেন তাতে বিষয়টি বিকৃত যৌনাচারের উজ্জ্বল উদাহরণ। কওমি মাদ্রাসা কেন্দ্রিক যৌন নির্যাতনের এমন আরেকটা ঘটনার খবর নেব। এজন্য যাব রাজধানীর উপকণ্ঠ সাভারে। হ্যাঁ, কেউ আমার সামনে যায় দাঁড়ায় থাকে যে আমি কইতে না পারি আমার আম্মুর কাছে যে আমার এই মতো করছে। আমার শরীরে টাচ করতে গেছে, কেউ সামনে হেরে ধাক্কা মেরে দৌড় দিছে। ধর্মীয় শিক্ষার স্বপ্ন নিয়ে এই শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন স্থানীয় মহিলা মাদ্রাসায়। সেখানে শিক্ষকের কুদৃষ্টিতে পরে সেই শিক্ষককে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু এই ঘটনাগুলোই কি কওমি মাদ্রাসার সামগ্রিক চিত্র, নাকি এগুলো বিচ্ছিন্ন ঘটনা?
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতন প্রতিরোধ সেবা সেলের দেয়া তথ্যে দেখা যায়, চলতি বছরের গত ৬ মাসে স্কুল কলেজে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার ৫৭ জন। এর মধ্যে মেয়ে ৪৯ জন, ছেলে ৮ জন। বিপরীতে মাদ্রাসায় ১৮ জন, এর মধ্যে মেয়ে ৭ জন আর ছেলে ১১ জন। পরিসংখ্যানের খাতা ছেড়ে বাস্তবতায় ফিরব। কথা বলবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের যৌন সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা নিয়ে কাজ করা আইনজীবী ফাহমিদা আক্তারের সাথে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা স্কুলের শিক্ষক দ্বারা যেমন ধর্ষণের শিকার শিশুকে পেয়ে থাকি, পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রেও আমরা মাদ্রাসার শিক্ষক দ্বারাও ধর্ষণের শিকার শিশুকে পেয়ে থাকি। সেক্ষেত্রে যদি আমরা দেখতে চাই যে মাদ্রাসার শিক্ষক দ্বারা অ্যাবিউজের শিকারটা অনেকটাই কম। প্রশ্ন ওঠে, মাদ্রাসায় যৌন ও শারীরিক নির্যাতনের চিত্র কম হলে গণমাধ্যমে তো প্রায় সময়ই এমন খবর পাওয়া যায়। এটি বানানো নাকি একপেশে আচরণ? বিষয়টি নিয়ে বেশ কজন গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করলেও তারা কথা বলতে রাজি হননি। তবে কথা বলেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। মূল ধারার যে গণমাধ্যম আছে তাদের তো অবশ্যই এই ক্ষেত্রে একটা দায় আছে। একটা ছোট্ট নিউজও যদি আপনার প্রকাশ অথবা প্রচার করতে হয় তাহলে তো আপনার সেটা সব দিক পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেই এরপরে সেটা কিন্তু প্রচার এবং প্রকাশ করতে হবে। একই সাথে কথা বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীও। কিছু কিছু গণমাধ্যম আছে যখন মাদ্রাসা থেকে সেটা অতি উৎসাহী হয়ে বেশি লেখেন, অন্যদেরটা হয়তো লিখতে চান না, চাপিয়ে যান। আমার কত প্রকৃত সত্যটাই তুলে ধরাই হচ্ছে গণমাধ্যমের কাজ। অপরাধকে ভিন্ন চোখে নয়, আইনের দৃষ্টিতে দেখাটাই উত্তম। তাই বলে কওমি মাদ্রাসা তথা ইসলাম ধর্মের এমন একটি স্থানে বা ব্যক্তি এমন অপরাধে জড়াবে সেটি আশা করা যায় না। ফিরছি একটি বিরতির পর। আমার কোনো একটা কন্যা সিসি ক্যামেরার অত জ্ঞান নেই, কারণ আমার মনোবল আছে যে আমি সিসি ক্যামেরা রাখছি, 1 সেকেন্ডের জন্য সিসি ক্যামেরা বন্ধ থাকে না। মাওলানা হুমায়ুন কবির চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার মার্কাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ এবং ভবনের মালিকও। ছেলে আব্দুল্লাহ বিন হুমায়ুনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে মামলা করেছিলেন তার মাদ্রাসারই আরেক শিক্ষার্থীর মা শারমিন সুলতানা, যিনি পরিবার সহ একই ভবনে ভাড়া থাকতেন। দোষ সবার জন্য এক সমান, এটা মাদ্রাসায় করুক আপনি করেন আমি করি, সবার জন্য এক সমান। কিন্তু এখানে একটা আমাদের দেশে প্রচলন হয়ে গেছে যে মাদ্রাসায় আলাদা করে ধরে। পরিবার সহ তাদের বের করে দেওয়ার অভিযোগে হয়রানির জন্য মামলাটি করা হয়, এমন দাবি মাওলানা হুমায়ুন কবিরের। মামলায় গত বছরের নভেম্বর থেকে পরবর্তী জানুয়ারির মধ্যে বলাৎকারের ঘটনা ঘটে দাবি করা হলেও মামলাটি করা হয় 5 মাস পর। পত্রিকা দেখলে দেখবেন যে শতকরা 10টার মধ্যে 9টা হচ্ছে অন্য, এটা কিন্তু ভাইরাল বেশি করে দেয়, তো যার কারণে ও এটা সুযোগ নিছে। লম্বা সময় বিরতি নিয়ে মামলা করায় প্রশ্ন যেমন উঠছে, তেমনি তথ্য রয়েছে। আটকের পর আব্দুল্লাহ বিন হুমায়ুনকে ভয়ভীতি, হুমকি ও মারধর করা হয়েছে। তার চিকিৎসা নেওয়ার একটি সনদও আমরা হাতে পেয়েছি। বিষয়টি ফোনে স্বীকারও করেছেন ভুক্তভোগীর বাবা। বিশ্বাস করেন ভাই, আমি যতটুকু থাপ্পড় একটা দিচ্ছি আমি এটা স্বীকার করছি, তার উপর পুলিশই কি করছে সেটা আমার দেখার বিষয় না। এরপরে দারোগা পুলিশ যারা মারছে আমি আমার অনুপস্থিতিতে ভাই, এটার জন্য তো আমি বুঝেন ভাই, আমি তো সরি, এটার জন্য তো আমি দয়াবল না। শুরুতে মাওলানা হুমায়ুন কবির যে দাবি করেছিলেন তাহলে সেটি কি সত্য, নাকি মাদ্রাসা শিক্ষকদের বেলায় আইন ভিন্ন? বিষয়টি স্পষ্ট হতে মুন্সিগঞ্জের হাসারা এলাকায় আরেকটি ঘটনার খবর নেব। টিনশেডের এই মাদ্রাসার এক শিক্ষার্থী 4 বছর আগে মারা যান। ঘটনার তথ্য প্রমাণ বা অভিযুক্ত হিসেবে নাম না থাকলেও আবুল হাসান নামের এই শিক্ষককে গ্রেফতার করা হয়। পিবিআই দীর্ঘ সময় তদন্ত করে তারা চুলসিরা বিশ্লেষণ করে আমাকে কোনো দোষারোপ করতে পারে নাই। নির্দোষ প্রমাণ করে আমাকে তারা একটা ফাইনাল রিপোর্ট চার্জশিট তারা দিয়ে থাকে। প্রকৃত হত্যাকারী কে তা শনাক্ত না করে অথবা প্রমাণ ছাড়া কেন আবুল হাসানকে গ্রেপ্তার করা হলো? বলাৎকার পরবর্তী হত্যার মতো স্পর্শকাতর মামলায় আবুল হাসানকে জড়ানোতে তার সুনাম ক্ষুণ্ণের দায় বা কে নেবে? কোনো নির্দোষ ব্যক্তি যেন দোষী না হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে চলতেছে ঠিকইভাবে একচাটিয়াভাবে মাদ্রাসার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আবুল হাসানের বিরুদ্ধে নিহতের পরিবারের অভিযোগ আছে কিনা বিষয়টি জানতে নিহতের পরিবারকে
খুঁজে বের করি। ছেলেটা যে খুন করছে আমি তারই পাইতে চাই, কিন্তু আমি হাসানও চিনি না, আবুল খারও চিনি না, কাউরি আমি চিনি না। কোনো এটার প্রমাণ নাই, তাহলে আপনারা কি কারণে হাসানটা ধরে আনলেন? আমরা আবার বলছি যে আপনারা যদি আমাকে খুঁড়িয়ে ধরে দিতে পারেন আপনারা আমরা খুশি করুম। তো এই কারণে হ্যাঁ আমরা 50,000 তো দিতে পারি না, দিছি 5,000 টাকা। নিহত রাকিব পরিবারের এমন দাবি মূলত টাকার লোভ এবং অতি উৎসাহিতা প্রমাণ করে। পিবিআইয়ের মতো একটি পেশাদার সংস্থার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ অনেক প্রশ্ন উত্থাপন করে। সব মিলিয়ে আর কি দেখা গেল যে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে হাসানকে নেওয়া হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুশি করতে বেআইনি গ্রেফতারের খড়গে একজন মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার হলেন, জেল খাটলেন এবং সবশেষে তদন্তেও খালাস পেলেন। মাদ্রাসা শিক্ষক বলেই এমন হেনস্থা? চলুন এবার ভিন্ন কিছু দেখি। গত এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শিক্ষার্থীকে মারধরের এই ভিডিও। নরসিংদীর একটি পৃথক ঘটনার সঙ্গে মিলিয়ে এটিকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হয়। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড এবং উত্তরপ্রদেশ পুলিশের তথ্য বলছে এটি ভারতের সাহারানপুর জেলার একটি মাদ্রাসার ঘটনা, অর্থাৎ ভিন্ন দেশের ভিডিওকে বাংলাদেশের বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। টার্গেট করে হেনস্থা করার সাথে প্রচারকে কিভাবে অপপ্রচার করা হয় তার আরও কিছু তথ্য নিয়ে ফিরছি আরেকটি বিরতির পর। মাদ্রাসায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর করছেন শিক্ষক, এমন শিরোনামে ভিডিওটি ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় ভিন্ন কথা। এই ভিডিওটিও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও বলে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল, তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি আসলে বাংলাদেশেরই নয়, এটি আফগানিস্তানের ভিডিও। শিশুকে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে লেখা হয় বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এভাবেই জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে। এখানেও ঠিক ভিন্ন ঘটনা। এই ভিডিওটি আসলে প্রচার করা হয়েছিল বাংলাদেশে মাদ্রাসায় শিক্ষার্থীদের নির্যাতনের ভিডিও বলে। এটি আসলে বাংলাদেশের ভিডিও নয়, এটি পাকিস্তানের কোনো একটি মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও। এই ভিডিওটি বাংলাদেশের কওমি মাদ্রাসার দাবি করে ব্যাপকভাবে প্রচার চলে, কিন্তু অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি প্রথম ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতীয় একটি অ্যাকাউন্ট ইনকগনিটো থেকে, যেখানে এটিকে পাকিস্তানের একটি মাদ্রাসার ভিডিও বলে দাবি করা হয়েছিল। বাংলাদেশ ও পাকিস্তানের মাদ্রাসাকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানোর অভিযোগ রয়েছে ওই অ্যাকাউন্টটির বিরুদ্ধে। এবার ভুয়া নিউজ বা ফটোকার্ডে নজর দেই। জাতীয় দৈনিক ইত্তেফাকের নামে খবরটি ছড়িয়ে দেওয়া হয়। পাবনায় 16 জনের এইডস শনাক্ত, 7 জনই কওমি মাদ্রাসার শিক্ষক। কিন্তু প্রকৃত সংবাদ ছিল পাবনায় 16 জনের এইডস শনাক্ত, 7 জনই সমকামী। অপপ্রচারের আরেক ধাপে আমার দেশের ডিজাইনে একটি ভুয়া ফটোকার্ডে ইউনিসেফের নামে দাবি করা হয় মাদ্রাসা শিশু বলাৎকারে জড়িত সবাই কোনো না কোনো ইসলামিক দলের কর্মী সমর্থক। কিন্তু ফ্যাক্ট চেক থেকে নিশ্চিত হওয়া যায় আমার দেশ এমন কোনো সংবাদ প্রকাশ করেনি, ইউনিসেফও কখনো এমন বক্তব্য দেয়নি। আমরা বর্তমান সময়ে বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে সেগুলো নিয়ে মানুষের মধ্যে একটি বিভ্রান্তিকর ধারণা বা একটা নেতিবাচক চিন্তাভাবনার জন্ম বা তৈরি হতে দেখি আমরা। তো তারা যখন পোস্ট দেয়, এর পরবর্তীতে যখন সার্কুলেট হয়ে যায়, তখন তাদের যে উদ্দেশ্য থাকে সেটা আসলে পূরণ হয়ে যায়, পরবর্তীতে তারাও ডিলিট করে দেয়। এতক্ষণ ছিল ভুয়া তথ্যের অনুসন্ধান। এবার প্রশ্ন, যারা নিয়মিত কওমি মাদ্রাসা নিয়ে মন্তব্য করেন তাদের অবস্থান কতটা তথ্য নির্ভর? বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে কওমি মাদ্রাসা নিয়ে নিয়মিত পোস্ট করেন। সামনাসামনি কথা বলতে চাননি, পরে ফোনালাপ হয় তার সাথে। আলিয়া মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমার জানা আছে, কওমি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমার জানাই নেই। পেডোফাইলিয়ার প্রচুর অভিযোগ সারা বিশ্বেই আছে, এটার বিরুদ্ধে যাদের বলার কথা তারা এক মুহূর্ত বলে না। চলচ্চিত্র মানে সাংস্কৃতিক বিনোদন। সেই বিনোদন পাড়ার আলোচিত একজন ব্যক্তি কওমি শিক্ষা সম্পর্কে না জেনে নিয়মিতভাবে যা করছেন তাতে কওমি মাদ্রাসা নিয়ে সাধারণ মানুষের অবিশ্বাস না হওয়ার কারণ আছে। এমন অবিশ্বাসকে বিশ্বাস করানোর দায় কে নেবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক
ডক্টর কামরুল হাসান মামুনও সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ইস্যুতে সরব। সবশেষ তিনি বাংলাদেশের একটি মাদ্রাসায় শিশু নির্যাতনের দাবিতে ভিডিওটি পোস্ট করেছেন, কিন্তু ফ্যাক্ট চেকে প্রমাণিত হয় এটি আলজেরিয়ার একটি পারিবারিক নির্যাতনের ভিডিও। পরে পোস্টটি ডিলিট করে দেন। ওখানে তো বাংলাদেশে বলার নাই, এটা হুজুর বলার, হুজুর তো সারা পৃথিবীর হইতে পারে, এটা দেখলেই তো এদের মাথা খারাপ হয়ে যায়। তার মানে কি এমন অনৈতিক চর্চা হয় না? এমনটিও বলা ঠিক নয়, যার একটি প্রক্রিয়াগত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মূলত বেসিক কারণ হলো যে এইভাবে এই ফ্যামিলি থেকে আলাদা হয়ে একসাথে যে কোনো পুরুষ বা ছেলেদের একত্রে বসবাস করা, থাকা, রাত্রি যাপন করা, এগুলোই হলো এই দুর্ঘটনাগুলোর মূল কারণ। তাহলে এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? উত্তর দিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বর্তমানে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার একটা সহজ উপায় হলো সিসি ক্যামেরার ব্যাপক ব্যবহার। তা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় একসময় এই সিসি ক্যামেরার প্রচলন ছিল না, এখন ব্যাপকভাবে কওমি মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার এটা বাড়ছে এবং আমরাও আমাদের প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দিচ্ছি যে যেহেতু আবাসিক প্রতিষ্ঠান, অতএব আবাসন ব্যবস্থাপনা এমন হওয়া উচিত যাতে করে এই ধরনের ঘটনার কোনো সুযোগই না থাকে। প্রায় 40,000 মাদ্রাসায় 70 লাখ শিক্ষক শিক্ষার্থীর কওমি মাদ্রাসার উপর ধর্মপ্রাণ মুসলমানদের আলাদা বিশ্বাস রয়েছে, কিন্তু সেই বিশ্বাস ভঙ্গ হয় সামান্য কিছু ঘটনায়, যার অন্যতম দায় সংশ্লিষ্টদেরও। অর্থাৎ সাদা কাপড়ে দাগ পড়লে যেমন দেখা যায়, তেমনি কওমি শিক্ষার্থীদের বেলায়ও। তাই এ থেকে বাঁচতে নিজেদেরই সচেতন হতে হবে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।